হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব ভূগোলের একটি ডেমো ক্লাস নিয়ে। এই ডেমো ক্লাসটি করব ক্লাস 9 থেকে। এই ক্লাস 9 একটি চ্যাপ্টার হচ্ছে ভূমিরূপ। এই ভূমিরূপ থেকে পাঁচ সংস্থান তত্ত্বটি নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। ক্লাসটি শুরু করার আগে আমি সঞ্চরিতা আপনাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাই। ক্লাসে ঢুকে প্রথমেই স্টুডেন্টদেরকে যেটা বলতে হবে, গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা তো ভূমির বিভিন্ন রূপ সম্পর্কে জানো, তোমাদেরকে আগের ক্লাসে এগুলো পড়ানো হয়েছিল। তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করে নিই, দেখি তোমাদের কতটা মনে আছে। আচ্ছা, ভূমি রূপের মধ্যে আমরা কতগুলো ভূমি রূপ পেয়েছিলাম বলো তো নামগুলো? হ্যাঁ, খুব ভালো বলেছো। পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, সমুদ্র, এইগুলো ঠিক বলেছো। আজকে আমরা এই যে ভূমির বিভিন্ন রূপগুলো হয়, এই রূপগুলোর মধ্যে যে পর্বত, এই পর্বতটা কিভাবে গঠিত হয় সেটা সম্পর্কে পড়বো। তো পর্বত গঠনের কিন্তু দুটো নিয়ম আছে, দুটো পদ্ধতি বা দুটো তত্ত্ব অনুসারে কিন্তু এই পর্বত গঠনের ধারণা ব্যাখ্যা করা যায়। আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে মহীভাবক আলোড়ন আর গিরিজনী আলোড়ন বলে দুটো কিন্তু প্রক্রিয়ার মাধ্যমে এই ভূমির রূপগুলো কিন্তু গঠন করা হয়ে থাকে। আচ্ছা, মহীভাবক আলোড়ন, এই আলোড়নটা কিভাবে কাজ করে বলতো? হ্যাঁ, খুব ভালো বলেছো। মহীভাবক আলোড়ন হচ্ছে উল্লম্ব ভাবে কাজ করে। আর একটা আলোড়ন পড়েছিলাম আমরা, কি বলতো? গিরিজনী আলোড়ন। হ্যাঁ, এই গিরিজনী আলোড়নটা কিভাবে কাজ করে? গিরিজনী আলোড়ন অনুভূমিক ভাবে কাজ করে। এই গিরিজনী আলোড়নের নামটা কেন হয়েছিল? পর্বত তৈরির জন্য। ঠিক করেছে। এই গিরিজনী আলোড়নের কারণে কিন্তু পর্বত তৈরি হয়। ভূমিল পর্বত কিন্তু গিরিজনী আলোড়নের প্রভাবে তৈরি হয়ে থাকে। এই গিরিজনী আলোড়নের প্রভাবে যেহেতু ভঙ্গিল পর্বত তৈরি হয়, এই পর্বতটা কিভাবে গঠন করা হয় সেই বিষয়ের উপরে কিন্তু দুরকম তত্ত্ব আছে। একটা হচ্ছে মহীখাত তত্ত্ব বা জিওসিনক্লাইন, আর একটা হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্ব বা পাঁচ সঞ্চালন তত্ত্ব এবং প্লেট টেকটনিক থিওরি। আমরা আজকে পড়বো হচ্ছে পাঁচ সঞ্চালন তত্ত্ব, যার সাহায্যে কিনা ভঙ্গিল পর্বত কিভাবে গঠন করা হয়েছে। এই যে পাঁচ, যাকে ইংলিশে বলা হয় কি প্লেট, এই প্লেটটা কি আগে কিন্তু আমাদের সেটা জানতে হবে। তো প্লেট হচ্ছে কি, ভূপৃষ্ঠের যে আমরা অভ্যন্তর গুলো পড়েছি না, ভূ অভ্যন্তরে, ভূপৃষ্ঠ না, ভূ অভ্যন্তরে যে আমরা স্তর গুলো পড়েছি, এরকম ভাবে আমরা বিভিন্ন স্তর পড়েছি। গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, আর উপরে হচ্ছে ভূত্বক আর শিয়াল সীমা, এই যে স্তরগুলো। ঠিক এই গুরুমণ্ডলের ওপরে এই জায়গাটায় অ্যাস্ট্রোস্ফিয়ার অবস্থিত। এই অ্যাস্ট্রোস্ফিয়ারটা গলিত সান্দ্র অবস্থায় অবস্থিত। এই অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে কিছু ভাসমান পাত আছে, মানে এই প্লেট গুলো আছে, যেগুলো চলানোর ফলে যেগুলো কিন্তু সঞ্চালন হয়, মানে একদিক থেকে একদিকে যাওয়া আসা করে। এদের যাওয়া আসার কারণেই কিন্তু তৈরি হয়েছে বিভিন্ন ধরনের পর্বত। আমরা সেগুলোকেই পড়বো। তো আমরা বলবো হচ্ছে ভঙ্গিল পর্বতের উত্থান কিভাবে পাত সঞ্চালনের মধ্যে হয়। তার জন্য আমাদের কি জানতে হবে? পাতগুলো কতগুলো আছে, কি কি পাত হয়। পাত সাধারণত দু রকমের, একটা মহাদেশীয় পাত আর একটা হচ্ছে মহাসাগরীয় পাত। মহাদেশীয় পাতটা কিরকম? দেখো, মহাদেশীয় নামটা মানে কি, অবশ্যই মহাদেশের নিচে থাকছে। মহাসাগরীয় মানে মহাসাগরের নিচে থাকছে। তাহলে পাত হচ্ছে দু রকম, মহাদেশীয় পাত আর মহাসাগরীয় পাত। এবার এই পাতগুলো কিভাবে চলাচল করে? পাতগুলো কিন্তু অনেক রকম ভাবে, তিন রকম ভাবে চলাচল করে থাকে। এই চলাচলগুলো আমরা একটু প্রথমে দেখে নিই। ধরো, এই একটা পাত, এটা যাচ্ছে কোন দিকে? এইদিকে। আর একটা পাত এদিকে, এও আসছে কোন দিকে? এদিকে। তাহলে দেখো, দুটো পাত মুখোমুখি আসছে না? এবার এই যে মাঝখানে মাঝখানে কি আছে? ভূমি আছে। সেই ভূমিটা যখন এই পাতটা এরকম আস্তে আস্তে চলে আসবে কাছে, আরো এই পাতটা আরো এগিয়ে যাবে, তখন এই ভূমিটা কি হবে? ভাঁজ খেয়ে ওপরে উঠে ভঙ্গিল পর্বত গঠন করবে। তাহলে এটা হচ্ছে দুটো পাত, একটা দুটো কিন্তু কি হচ্ছে, একে অপরের দিকে চলে যাচ্ছে। এই যাচ্ছে এদিকে, এটা যাচ্ছে এদিকে। এটাকে বলা হয় অভিসারী পাত সীমানা। আর একটা আছে পাত, যেটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে এরকম। তাহলে এইখানে যে ভূমিটা আছে এর উপরে,
সেটা কি হবে, আরো প্রশস্ত হয়ে যাবে, মানে এটা তো আরো এগিয়ে এগিয়ে এধারে চলে আসবে, আর এটা কি হবে, আরো এদিকে চলে আসবে। তার ফলে এই যে ভূমিটা ছিল সেটা কি হবে, আরো প্রশস্ত হয়ে যাবে, অর্থাৎ এখানে একটা নতুন কিন্তু ভূত্বক গঠন হবে। এটাকে বলা হয় প্রতিসারি পাত সীমান্ত। আর একটা আছে যে পাত সীমান্তটা ঠিক এরকম আর এরকম, মানে দুজন দুজনকে পাশ কাটিয়ে চলে যাবে, এটাকে বলা হয় নিরপেক্ষ। অভিসারী, প্রতিসারী, আর একটা হচ্ছে নিরপেক্ষ। তাহলে এই যে মাঝখানে ভূমিটা থাকবে সেখানে কি হবে, চুটি বা ফাটল তৈরি হবে। ফাটল, চুটি এগুলো কিন্তু নিরপেক্ষ পাত সীমানা অঞ্চলে তৈরি হবে। এবার এর মধ্যে পর্বততলে কোনটাতে গঠন হবে, এটাই পর্বত গঠন হবে কি, হবে না। বললাম চুতি হয়, এটাই পর্বত গঠন হবে প্রতিসারিতে, এটাতেও হবে না, এটাই তো ভূত্বক গঠন হয়। তাহলে পর্বত গঠন হবে একমাত্র অভিসারী পাত সীমানায়। তাহলে আমাদেরকে এই অভিসারী পাত সীমানায় কিভাবে এবার পর্বতটা গঠন হচ্ছে বা কোন পর্বত গঠন হয়েছে এগুলো কিন্তু আমরা জেনে নিই। এবার আমরা অভিসারী পাত সীমানাতে কিভাবে ভঙ্গির পর্বত গঠন হয়েছে সেটাই দেখবো। তার জন্য প্রথমে কি করে নেব, অভিসারী পাত সীমানাটা একটু এঁকে নেব। তো চলো অভিসারী পাত সীমানা আঁকা যাক। অভিসারী পাত সীমানা দুটো পরস্পরের দিকে অগ্রসর হবে, এই একটা পাত সীমানা আর একটা হচ্ছে এরকম একটা পাত সীমানা, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, ঠিক মাঝখানে এই জায়গাটায় আছে ভূত্বক ভূমি। এবার দুটো পর্বত মানে দুটো পাত দুদিকে অগ্রসর হচ্ছে। ঠিক পাত দুটো কি প্রথমে বলেছিলাম, একটা মহাদেশীয় পাত হয় আর একটা মহাসাগরীয় হয়। ধরো দুটোই মহাদেশীয় পাত, কি পাত বললাম, মহাদেশীয় পাত। মহাদেশীয় কোনটা না, দুটোই। দুটো মহাদেশীয় পাত যে জায়গাটায় মিলিত হবে সেই জায়গাটায় কি গঠন হবে, ভঙ্গিল পর্বত। এই জায়গাটায় মহাদেশীয় পাতের বদলে যদি হয় মহাসাগরীয় পাত, তাহলে কি হবে, দুটো মহাদেশীয় পাত হলো আর একটা হচ্ছে মহাসাগরীয় পাত। দুটো মহাসাগরীয় পাত যদি এরকম পরস্পর অভিমুখে মিলিত হয়, অভিসারী পাত সীমানা হয়, সেখানেও কিন্তু গঠন হবে ভঙ্গিল পর্বত। আরেকটা হতে পারে একটা মহাদেশীয় পাত আছে আর একটা আছে মহাসাগরীয় পাত, এটা মহাদেশীয় আর এটা হচ্ছে মহাসাগরীয়, এই দুটোর ফলেও কিন্তু গঠন হবে ভঙ্গিল পর্বত। তাহলে আমাদের দেশে বা আমাদের এই ভারতবর্ষে একটি কিন্তু ভঙ্গিল পর্বত আছে। তোমরা কি নাম জানো এই ভঙ্গিল পর্বতটার নাম? হ্যাঁ, হিমালয় পর্বতমালা, ঠিক বলেছো, হিমালয় পর্বতমালা কিন্তু একটি ভঙ্গিল পর্বত, যেটা কিনা ভারতবর্ষে কিছুটা আছে। আর কি আছে, আরাবল্লী পর্বত, এটাও কিন্তু ভঙ্গিল পর্বত। এবার এই ভঙ্গিল পর্বতের মধ্যেও আবার ভাগ আছে, মানে প্রাচীন ভঙ্গিল পর্বত এবং নবীন ভঙ্গিল পর্বত। যে ভঙ্গিল পর্বতটা উত্থান কার্য বা গঠন কার্য এখনো পর্যন্ত চলছে তাকে বলা হয় নবীন ভঙ্গিল পর্বত। যেমন হিমালয়, আর আরাবল্লী হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, যার গঠন কার্য কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে এই যে হিমালয় পর্বতমালাটা আমরা পেলাম, এই হিমালয় পর্বতমালাটা মহাদেশীয় মহাসাগরীয় কোন পাতে হয়েছে জানা? এটা হচ্ছে দুটো মহাদেশীয় পাত, একটা এশিয়া পাত আর একটা হচ্ছে ইন্দো অস্ট্রেলীয় পাত। এই দুটো পাতের সংঘর্ষের ফলেই কিন্তু মাঝখানে একটা কি ছিল, তেথিস নামক মহীখাত ছিল। এই তেথিস সাগর থেকে কিন্তু তৈরি হয়েছে পাত সংস্থান তত্ত্ব, যে মহীখাতটাকে আবার জিওসিনক্লাইন তত্ত্ব বা মহীখাত তত্ত্ব অনুযায়ী কিন্তু আমরা পরবর্তী ক্লাসে পড়বো, যে মহীখাত তত্ত্ব দিয়েও কিভাবে এই হিমালয় পর্বত গঠন করা হয়েছে। আজকে আমরা জানলাম কি পাত সংস্থান তত্ত্ব সম্পর্কে। তাহলে তোমরা বলো তো, আমরা পাতের কত রকমের চলন পেলাম? হ্যাঁ, ঠিক বলেছো, তিন ধরনের পাতের চলন পেলাম। কি কি? অভিসারী, প্রতিসারী, নিরপেক্ষ। আর একটা একটু ভেবে বলো যে পাতের কাজগুলো আমি বলছি এটা কোন চলনের সঙ্গে যায়। যেমন ধরো গঠন, ঠিক আছে, এই যে গঠন করছে একটা, আর একটা হচ্ছে ধ্বংস করছে। এবার এই অভিসারী, প্রতিসারী আর নিরপেক্ষ এই দুটোর মধ্যে কার সাথে যায়? মানে ধরো প্রথমে হচ্ছে গঠন, গঠনটা অভিসারী না প্রতিসারী, কার সাথে যাবে?
অভিসারিতে না, প্রতি সারিতে যাবে। কেন? দেখো প্রতি সারিতে কি আছে, এরকম ভাবে চলে যাচ্ছে একটা পাত, আর একটা পাত যাচ্ছে এইভাবে চলে। তাহলে মাঝখানে ভূত্বকটা কি হচ্ছে, আবার নতুন করে গঠন হচ্ছে না এই জায়গাটা। এটা যখন আরো এদিকে চলে যাবে, এটা যখন আরো এদিকে চলে যাবে, তখন কি এই ভূত্বকের পরিমাণটা এদিকে বেড়ে যাচ্ছে। তাহলে আগে এইটুকু ছিল, তারপরে এতটা বেড়ে গেল, তাহলে এটা গঠন হলো তো। তাহলে এটা হচ্ছে প্রতি সারি পাত সীমান্তে গঠন হয়ে থাকে। ধ্বংসটা কোথায় হয়? এখানটায়, অভিসারিতে। কেন হয়? একটা পাত এরকম এগিয়ে যাচ্ছে আর একটা পাত এগিয়ে যাচ্ছে, তাহলে এই পাতটা একটা পাতের নিচে প্রবেশ করবে, এবং এর মাঝখানে যে পাতগুলো ছিল সেগুলো ভেঙে ভেঙে ভেতরে প্রবেশ করছে ভূ অভ্যন্তরে, এবং এখানটায় কিন্তু ধ্বংস হচ্ছে। তাই অভিসারী পাতকে কিন্তু ধ্বংসাত্মক পাতও বলা হয়ে থাকে। তাহলে আমরা পাতের অপর নামগুলো এখান থেকে পড়ে নিলাম। গঠনমূলক পাত কোনটা? প্রতিসারী। আর ধ্বংসাত্মক পাত সীমানা কোনটা? অভিসারী পাত। কাজগুলো শুধু মনে রাখবেন, কোনটায় গঠন হচ্ছে, এটা সরে যাচ্ছে তার জন্য গঠন হচ্ছে, এটা দুটো পরস্পর কাছে চলে আসছে মানে এটা ভেঙে যাচ্ছে, তাই এটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমরা ভঙ্গিল পর্বতটা পাঁচ সংস্থান তত্ত্বের মাধ্যমে কিভাবে হয় সেগুলো পড়লাম। ওয়েগনার কিন্তু এই ধারণাটা দিয়েছিলেন যে প্লেট টেকটনিক থিওরি বা পাঁচ সংস্থান তত্ত্ব, এটাকে মহাদেশগুলো যে সঞ্চালন হয় তার ধারণা। এটা আরো একটা তত্ত্ব হচ্ছে মহী সঞ্চালন মতবাদ। এই মহী সঞ্চালন মতবাদ গুলো কিন্তু ওয়েগনার দিয়েছিলেন। পরবর্তীকালে এই ওয়েগনারের মহী সঞ্চালন মতবাদের উপর ভিত্তি করেই কিন্তু আসে এই পাঁচ সংস্থান তত্ত্ব। পরের দিনকে কিন্তু আমরা পূর্ব হচ্ছে ভঙ্গিল পর্বতের 33 মহীখাত যেটা ছিল, যার ফলে কিন্তু ভঙ্গিল পর্বতটা গঠন হয়েছে এই মহীখাত তত্ত্ব বা জিওসিনক্লাইন নিয়ে। আজকের ডেমো ক্লাসটি এখানেই শেষ করছি। ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।